না না আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে আমাদের কথা? একটু জানান আমাদের, তাহলে আমাদের সুবিধা হয়। সাউন্ড হচ্ছে না? দেখাও শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা কি এখন অনুষ্ঠান শুরু করব? আমরা কি অনুষ্ঠান শুরু করব? অনুষ্ঠান শুরু করবো কিনা যদি একটু বলেন তাহলে ভালো হয়। ঠিক আছে, শুরু করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। গৌরনন্দন ফেসবুক পেজ থেকে আমন্ত্রণ পেয়ে আমি রুবি গাঙ্গুলি ও তিমির গাঙ্গুলি আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি লাইভ অনুষ্ঠান করার জন্য। এই পেজের সকল কর্ণধার ও সদস্য এবং শ্রোতা বন্ধুদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা, সাথে সাথে বড়দের সশ্রদ্ধ প্রণাম। প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথ শিলাইদহে জমিদারির কাজ তদারকি করতে গিয়ে বিভিন্ন সময় ইন্দিরা দেবীকে যেসব চিঠি লিখেছেন এবং যে সমস্ত গান ও কবিতা রচনা করেছিলেন তার কিছু নির্বাচিত অংশ আমরা আপনাদের সামনে নিবেদন করার প্রয়াস গ্রহণ করেছি। আজকের অনুষ্ঠান পদ্মা বক্ষে রবীন্দ্রনাথ। আমাদের এই অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের শেষ পর্যন্ত থাকার আবদার জানাচ্ছি। শুরু করছি অনুষ্ঠান পদ্মা বক্ষে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ পদ্মা বুক থেকে ইন্দিরা দেবীকে লিখছেন, শিলাইদহের অপর পারে একটা চরের সামনে আমাদের বোট লাগানো আছে। প্রকাণ্ড চর, ধুধু করছে, কোথাও শেষ দেখা যায় না। পৃথিবী যে বাস্তবিক কি আশ্চর্য সুন্দরী তা কলকাতায় থাকলে ভুলে যেতে হয়। এই যে ছোট নদীর ধারে শান্তিময় গাছপালার মধ্যে সূর্য প্রতিদিন অস্ত যাচ্ছে এবং এই অনন্ত ধূসর নির্জন নিঃশব্দ চরের উপরে প্রতি রাত্রে শত সহস্র নক্ষত্রে নিঃশব্দ অভ্যুদয় হচ্ছে। জগৎ সংসারে এই যে কি একটা আশ্চর্য মহৎ ঘটনা তা এখানে থাকলে তবে বোঝা যায়। বস্তুত গ্রাম বাংলার নিবিড় রিক্ত সৌন্দর্যের সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ পরিচয় শুরু এই সময় থেকে। সেই সৌন্দর্যের পিপাসা, মোহিনী পদ্মার আকর্ষণ আর জমিদারির কাজে রবীন্দ্রনাথকে বারে বারে ফিরে ফিরে আসতে হয়েছে বাংলার শ্যামল মায়ের কোলে। ঠাঁই নিয়েছেন প্রেয়সী পদ্মার বুকে, পদ্মা বটে। রবীন্দ্রনাথ লিখছেন, পদ্মাকে আমি বড় ভালোবাসি। ইন্দ্রের যেমন ঐরাবত, আমার তেমনি পদ্মা আমার যথার্থ বাহন।
খুব বেশি পোষ মানা নয়, কিছু বুনো রকম, কিন্তু ওর পিঠে এবং কাঁধে হাত বুলিয়ে ওকে আমার আদর করতে ইচ্ছে করে। এখানে আমি একমাত্র কর্তা, এখানে আমার উপরে, আমার সময়ের উপরে আর কারো কোনো অধিকার নেই। এর মধ্যে প্রবেশ করলে খুব একটা ঢিলে অবসরের মধ্যে প্রবেশ করা যায়। যেমন ইচ্ছে ভাবি, যেমন ইচ্ছে কল্পনা করি, যত খুশি পড়ি, যত খুশি লিখি এবং যত খুশি নদীর দিকে চেয়ে টেবিলের উপর পা তুলে দিয়ে আপন মনে এই আকাশপূর্ণ, আলোকপূর্ণ, আলস্যপূর্ণ দিনের মধ্যে নিমগ্ন হয়ে থাকি। এবার হাসি দিতে হবে আমার এই তরে, এবার হাসি দিতে হবে আমার এই তরে, তীরে বসে যাই যে বেলা, মরি গো মরি, এবারে হাসি দিতে হবে আমার এই তরে। ফুল ফোটানো সারা করে, বসন্ত যে গেল সরে, ঝরা ফুলের ডালা, বলো কি করে মরি গো মরি, এবারে হাসি দিতে হবে আমার এই তরে। জল উঠেছে ছল ছলে, ঢেউ উঠেছে দোলে, মরমরে ঝরে পাতা, বিজন তরু মোরে, শূন্য মনে কোথায় তাকাশ, ওরে সকল বাতাস, সকল আকাশ, আজি ওই পারের ওই বাঁশির সুরে, উঠে শিহরে মরি গো মরি, এবারে হাসি দিতে হবে আমার এই তরে, এবারে হাসি দিতে হবে আমার এই তরে, তীরে বসে যাই যে বেলা, মরি গো মরি, এবারে হাসি দিতে হবে আমার এই তরে। সংসার আমাদের জীবনের সমস্ত কাজ গ্রহণ করে, কিন্তু আমাদেরকে তো গ্রহণ করে না। আমার চিরজীবনের ফসল যখন সংসারের নৌকায় বোঝাই করিয়া দিই, তখন মনে আশা থাকে যে আমারও ওই সঙ্গে স্থান হইবে, কিন্তু সংসার আমাদিগকে 2 দিনে ভুলিয়া যায়। যাহারা যুগে যুগে নানা রূপে মানুষকে গড়িয়া তুলিতেছে, তাহাদের কাজ আমাদের মধ্যে অমর হইয়া আছে, কিন্তু তাহারা নাম ধাম, সুখ দুঃখ লইয়া কোন বিস্মৃতির মধ্যে অন্তরিত হইয়াছে। সেই ভাবনার প্রকাশ ঘটল 1298 সালে পদ্মা বোটে লেখা কবির বিখ্যাত কবিতার নাম দিলেন সোনার তরী। গগনে গরজে মেঘ,
ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়ামসি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়িকে ভেড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছি ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। কাল সমস্ত রাত তীব্র বাতাস পথের কুকুরের মতো হু হু করে কেঁদেছিল, আর বৃষ্টিও অবিশ্রাম চলছে। মাঠের জল ছোট ছোট নির্ঝরের মতো নানা দিক থেকে কলকল করে নদীতে এসে পড়ছে। চাষারা ওপারের চর থেকে ধান কেটে আনবার জন্য কেউ বা টোকা মাথায়, কেউ বা একখানা কচু পাতা মাথার উপর ধরে ভিজতে ভিজতে খেয়া নৌকোয় পার হচ্ছে। বড় বড় বোঝাই নৌকোর ওপর মাঝি হাল ধরে বসে বসে ভিজছে, আর মাল্লারা গুণ কাঁধে করে ডাঙার উপর ভিজতে ভিজতে চলেছে। এমন দুর্যোগ, তবু পৃথিবীর কাজকর্ম বন্ধ থাকবার জো নেই। কল্পনার কাব্যধারায় অবগাহনের শেষে শুরু হয়েছে ক্ষণিকার পালা। নীলনভখানে আষাঢ় গগনে তিল ঠাইয়া নাহি রে, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে। নীলনভখানে আষাঢ় গগনে তিল ঠাইয়া নাহি রে, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরো 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 ঝরো, আউশের ক্ষেত যায় ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে, দেখ চাহিরে ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে। ওই শোনো শোনো পারে যাবে বলে, কে ডাকিছে বুঝি মাঝি রে। প্রিয়া পারাপার বন্ধ হয়েছে আজি রে। উবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ে জল, ছল ছল উঠে বাজি রে। প্রিয়া পারা
ধবলির আনো গোহালে, এখনি আধার হবে বেলাটুকু পোহালে, ধবলির আনো গোহালে। দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কে, রাখাল বালককে জানি কোথায়, সারাদিন আজি খোয়ালে, এখনি আধার হবে বেলাটুকু পোহালে, ধবলির আলো গোহালে। নীল নবখানে আষাঢ় গগনে তিলখানি আনি নাহিরে, ওগো আজ তোরা যাসনি যাসনি ঘরের বাহিরে। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বেনি না হয় এড়িয়ে রবে, শীতে না হয় বাঁকা হবে। নাই বা হলো পত্র লেখায় সকল কারুকাজ। কাঁচল যদি শিথিল থাকে, নাইকো তাহে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। এসো দ্রুত চরণ দুটি ট্রেনের পরে ফেলে, ভয় করো না অলোক্ত রাগ, মুছে যদি মুছিয়া যাক। নুপুর যদি খুলে পড়ে, না হয় রেখে এলে, খেদ করো না মালা হতে মুক্তা খসে গেলে। এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে। হ্যারো গো এই আধার হলো আকাশ ঢাকে মেঘে, ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে। থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে, ওই যে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধায় বেগে। হ্যারো গো এই আধার হলো আকাশ ঢাকে মেঘে। প্রদীপ খানি নিবে যাবে, মিথ্যা কেন জালো? কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কি না আছে? তরল তব সজল দিঠি মেঘের যে কালো, আখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো। কাজল দিতে প্রদীপ খানি, মিথ্যা কেন জালো? এসো হেসে সহজ বেশে, আর করো না সাজ। গাঁথা যদি না হয় মালা, ক্ষতি তাহে নাই গো বালা। ভূষণ যদি না হয় সারা, ভূষণে নাই কাজ। মেঘে মগন পূর্ব গগন, বেলা নাই রে আজ। এসো হেসে সহজ বেশে, নাই বা হলো সাজ। পদ্মার নিস্তরঙ্গ শান্ত পরিবেশে রবীন্দ্রনাথের কলম থেকে সৃষ্টি হতে লাগলো একের পর এক অসাধারণ গান। কিন্তু নদী একদিন উত্তাল হয়ে উঠল। অবিরাম বৃষ্টি, বাতাসের হাহাকার, বিদ্যুতের চমকানি আর বজ্রপাতের হুঙ্কারে নদী ভয়ঙ্কর রূপ নিল। নদীর বুকে বজরায় থাকাকালীন প্রকৃতির এই রুদ্র রূপ রবীন্দ্রনাথ আগেও বহুবার দেখেছেন। তখন তিনিও এই ঝড় বৃষ্টি বাদলের সুবিশাল গীতিনাট্যের একজন প্রধান কুশীলব হয়ে যেতেন। কিন্তু আজ পরিস্থিতি আলাদা। শুধু ঝড় নয়, এই যেন নদীর বুকে সাইক্লোন। বিশাল পদ্মাবটে কবি একা, সঙ্গে শিশু রথী ও কিশোর বলু। দুজনের দায়িত্ব একাকী রবীন্দ্রনাথের উপর। তিনি দুজনকে বুকে করে সারা রাত জেগে কাটালেন। এমন রাতে কবিত্ব আসে না, যুদ্ধ করে যেতে হয় কেবলমাত্র টিকে থাকার জন্য। অবশেষে এক সময় এই দুঃস্বপ্নের রাত শেষ হল। পরদিন সকালে ঝড় থামল, আকাশ পরিষ্কার হলো। প্রভাত সূর্যের অরুণ আলো ছড়িয়ে পড়ল শান্ত পদ্মার জলে। রবীন্দ্রনাথ গিয়ে বসলেন তার লেখার টেবিলে।
লিখে ফেললেন, আহা জাগি পোহালো বিভাবরী। এ যেন কবির নিজের উৎকণ্ঠার নিরসনেরই স্বস্তির প্রকাশ। আহা জাগি পোহালো বিভাবরী, আহা জাগি পোহালো বিভাবরী। ক্লান্ত নয়ন তব সুন্দরী, অতি ক্লান্ত নয়ন তব সুন্দরী, আহা জাগি পোহালো বিভাবরী, আহা জাগি পোহালো বিভাবরী। লাল প্রদীপ উষানীল চঞ্চল, পাণ্ডুর শশধর গত আস্তাচল। লাল প্রদীপ উষানীল চঞ্চল, পাণ্ডুর শশধর গত আস্তাচল। মুছো আঁখি জল, জল সখী জল, অঙ্গে নীলাঞ্চল সম্বরী, আহা জাগি পোহালো বিভাবরী, আহা জাগি পোহালো বিভাবরী। শরৎ প্রভাত নিরাময় নির্মল, শরৎ প্রভাত নিরাময় নির্মল, শান্ত সমীরে কোমল পরিমল, নির্জন বনতল, শিশির সুশীতল, পুলকাকুল তরু বল্লরী। বিরহ শয়নে প্রেমে মলিন মালিকা, এসো নব ভুবনে, এসো গো বালিকা। বিরহ শয়নে প্রেমে মলিন মালিকা, এসো নব ভুবনে, এসো গো বালিকা। ডাকিলা অঞ্চলে নাম সে বালিকা, অলোকে নবীন ফুল মঞ্জরি, আহা জাগি পোহালো বিভাবরী, আহা জাগি পোহালো বিভাবরী। ক্লান্ত নয়ন তব সুন্দরী, অতি ক্লান্ত নয়ন তব সুন্দরী, আহা জাগি পোহালো বিভাবরী, আহা জাগি পোহালো বিভাবরী। জল খেতে এগিয়ে চলেছে পদ্মা বোট শিলাইদহ সাজাদপুরের দিকে। কবি চলেছেন জমিদারির কাজের তদারকি করতে। জলপথে সাজাদপুর যেতে হলে ইছামতি, যমুনা, বড়াল, বলেশ্বরী, চলনবিল, নাগর এই সব নদীগুলি অতিক্রম করতে হয়। সেই দিন যাত্রার শুরু থেকে
প্রকৃতি রুদ্র রূপ ধরেছে। বোট চলেছে ধীরে ধীরে টলমল করতে করতে। চলমান নদীপথে আকাশ অন্ধকার করা অঝোর বৃষ্টিতে কবির মনে গানের ধারা ঝর্ণার মতো উচ্চারিত হতে লাগলো। দুর্যোগ ঘন ঘটায় সাজাদপুর পৌঁছতে লেগেছিল 4 দিন। ঝড় বৃষ্টির মধ্যে প্রতিদিনই নদী ভয়ঙ্কর উত্তাপ। তারই মধ্যে কবি লিখে চলেছেন একের পর এক গান। আশ্চর্য, এই গানগুলির কোনটির সঙ্গে ঝঞ্ঝা বিক্ষুব্ধ নদী পটভূমিকার বিন্দু মাত্র ইঙ্গিত নেই। কেন জানিনি না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে, কেন জানিনি না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে, কেন জানিনি না যেতে জাগালে না। সরবে চরিত চরণে কেমনে চলিব পথের মাঝে, কেন জানিনি না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে, কেন জানিনি না যেতে জাগালে না। আলোক পরশে মরমে মরিয়া হারো গোসে ফালে পড়িছে ঝরিয়া, আলোক পরশে মরমে মরিয়া হারো গোসে ফালে পড়িছে ঝরিয়া। কোন মতে আছে পরাণ ধরিয়া কামিনী শিখিল সাজে, কেন জানিনি না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে, কেন জানিনি না। নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ, উষার বাতাস লাগে, রজনীর শশী গগনের কোলে লুকায় শরণ মাগে। নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ, উষার বাতাস লাগে, রজনীর শশী গগনের কোলে লুকায় শরণ মাগে। পাখি ডাকি বলে গেল বিভাবরে, বধূ চলে চলে লইয়া কাকুরে, পাখি ডাকি বলে গেল বিভাবরে, বধূ চলে চলে লইয়া কাকুরে। আমি আকুল কবরিয়া মরে কেমনে যাইব কাজে, কেন জানিনি না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে, কেন জানিনি না যেতে জাগালে না। ফিরতি পথে সেদিন অমাবস্যা। তুমুল ঝড় বৃষ্টিতে নাগর নদী উত্তাল। তারই মধ্যে কবির মনে পড়ে গেল পুরনো একটি মধুর স্মৃতির কথা। ইন্দিরা দেবীর বয়স তখন 26 পেরিয়ে গিয়েছে, কিন্তু সৃজনশীল সাহিত্যের কাজে ব্যস্ত থাকার জন্য তিনি বিয়ের কথা ভাববার সময় পাননি। ইতিমধ্যে রবীন্দ্রনাথের স্নেহধন্য প্রমথ চৌধুরী ইন্দিরা দেবীকে প্রেম নিবেদন করলেন। কিছুদিন পূর্বরাগ আর প্রেমপত্র বিনিময়ের পরে 1899 সালে 28শে ফেব্রুয়ারি তাদের শুভ বিবাহ সম্পন্ন হল। কিন্তু বিয়ের আগে সুন্দরী সুশিক্ষিতা ইন্দিরার
প্রণয় প্রার্থীর অভাব ছিল না। তারা নানাভাবে ইন্দিরার মন জয় করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। এক টুকরো মাঠ ছিল ইন্দিরা দেবীর বাড়ির সামনে। এক লাজুক প্রেমিক প্রতিদিন ইন্দিরা স্কুল যাবার সময় সেই মাঠে একটা গাছের নিচে চুপ করে দাঁড়িয়ে থাকতেন, তার মানস প্রতিমাকে একটু দেখবার আশায়। বেচারা কোনোদিন তার প্রেম নিবেদন করার সাহস পাননি। সেই প্রেম রূপ পেল কবির গানে। সখী প্রতিদিন ভাই এসে ফিরে যায়, সখী প্রতিদিন ভাই এসে ফিরে যায়, সখী প্রতিদিন ভাই তারে আমার মাথা একটি কুসুম দে, সখী প্রতিদিন ভাই এসে ফিরে যায়, সখী প্রতিদিন ভাই যদি সুধায় কে দিল কোন হলো কামনে, যদি সুধায় কে দিল কোন হলো কামনে, মোর শপথ আমার নামটি বলিস রে, সখী প্রতিদিন হয় এসে ফিরে যায়, সখী প্রতিদিন হয়। সখী শিয়াশি ধুলায় বসে যে তরুর তলে, সেথায় আসরে বিছায়ে রাখিস বকুল দলে, সখী শিয়াশি ধুলায় বসে যে তরুর তলে, সেথায় আসরে বিছায়ে রাখিস বকুল দলে, সে যে করুণা জাগায় সকরুণ নয়নে, সে যে করুণা জাগায় সকরুণ নয়নে, যেন কি বলিতে চায় না বলিয়া যায় সে, সখী প্রতিদিন ভাই এসে ফিরে যায়, সখী প্রতিদিন ভাই তারে আমার মাথার একটি কুসুম দে, সখী প্রতিদিন ভাই। জন্মের পরদিন থেকেই কবি ভৃত্যদের হস্তে সমর্পিত, মাতৃস্নেহ বঞ্চিত। সারা জীবন তিনি অসংখ্য ভৃত্যদের সেবা পেয়েছেন। তাদের কেউ শান্ত, কেউ উদ্ধত, কেউ সদা হাস্যময়, কেউ গম্ভীর, কেউ চটপটে, কেউ ভুলমো। পদ্মাবটে ছিল বিপিন, ফটিক, কুটে, গফর মিয়া, আরো কতজন। ভৃত্যদের কবি নিজের লোকের মতো দেখতেন। তাদের সুখ, দুঃখ, আনন্দ, বেদনার ভার নিজের সঙ্গে ভাগ করে নিতেন। তাই তো বলেছেন, ভূতের মতো চেহারার মধ্যেও নানা দোষের মধ্যে কি এক পূর্ণ মনুষ্যত্বের রূপ, কি একটা প্রচ্ছন্ন মুহূর্ত। আমার বহু গল্পে এইভাবে আছে। বহু তুচ্ছতার মধ্যেও অতিশয় মহৎ প্রকাশ প্রচ্ছন্ন থাকে। সেই বিশ্বব্যাপী সত্তা ও মহিমা যখন ধরা পড়ে, তখন আমরা বিস্মিত হইয়া পড়ি। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ, অতি ঘোর। যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে। যত পায় বেদ, না পায় বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন, ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা। যত করি তারা,
নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাহি জানে। একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা, মহাকলরবে গালি দেই যবে পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত। তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভৃত্য। ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি বলে, আর পারি না কো, রইল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন, বসন বাসন, অসন আসন যত, কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারা দিনে, আর দেখা পাওয়া তার ভার। করিলে চেষ্টা, কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না। শুনে মহা রেগে ছুটে যাই বেগে, আনি তার টিকি ধরে। বলি তারে, পাজি বেরো তুই আজি, দূর করে দিন তোরে। ধীরে চলে যায়, ভাবি গেল দায়। পরদিনে উঠে দেখি হুকাটি বাড়ায় রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঢেঁকি। প্রসন্ন মুখ, নাই কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত। ছাড়ালে না ছাড়ে, কি করিব তারে, মোর পুরাতন ভৃত্য। সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা, করিয়া দালালগিরি। করিলাম মন শ্রী বৃন্দাবন, বারেক আসিব ফিরি। পরিবার তাই সাথে যেতে চায়, বুঝায় বলিনু তারে, পতির পুণ্যে সতীর পুণ্য, নইলে খরচ বাড়ে। লই রসারসি করি কষাকষি, পোটলা পুটলি বাঁধি। বলয় বাজায় বাক্স সাজায়, গৃহিণী কহিল কাঁদি। পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে। আমি কহিলাম, আরে রাম রাম, নিবারণ সাথে যাবে। রেলগাড়ি ধায় হেরিলাম হায়, নামিয়া বর্ধমানে। কৃষ্ণকান্ত অতি প্রশান্ত, তামাক সাজিয়া আনে। স্পর্ধা তাহার হেন মতে আর, কত বা সহিব নিত্য। যত তারে দোষী তবু হনু খুশি, হেরি পুরাতন ভৃত্য। নামিনু শ্রীদামে, দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত, লাগিল পান্ডা। নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত। জন ছয় সাথে মিলি একসাথে, পরম বন্ধু ভাবে করিলাম বাসা। মনে হলো আশা, আরামে দিবস যাবে। কোথা ব্রজবালা, কোথা বনমালা, কোথা বনমালী হরি। কোথা হন্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো, বাসা ছেড়ে দিল ভঙ্গ। আমি একা ঘরে, ব্যাধি খরস্বরে, ভরিল সকল অঙ্গ। ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ, কেষ্টা আয় রে কাছে, এতদিনে শেষে আসিয়া বিদেশে, প্রাণ বুঝি নাহি বাঁচে। হেরি তার মুখ, ভরে ওঠে বুক, সে যেন পরম বৃত্ত। নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে, মোর পুরাতন ভৃত্য। মুখে দেয় জল, সুধায় কুশল, শিরে দেয় মোর হাত। দাঁড়ায় নিঝুম, চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত। বলে বারবার, কর্তা তোমার কোনো ভয় নাই, শুনো, যাবে দেশে ফিরে, মা ঠাকুরানীরে দেখিতে পাইবে পুনঃ। লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জড়ে। নিল সে আমার কাল ব্যাধি ভার, আপনার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নারী। এতবার তার গেনু ছাড়া বাড়ে, এত দিনে গেল ছাড়ি। বহুদিন পরে আপনার ঘরে
ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন বৃত্ত। আমার এই চারিদিকে দৃশ্যপট থেকে কাঁচা সোনালি রোদ্দুরটুকু যেন মোটা মোটা ব্লটিং পেপার দিয়ে একেবারে চুপসে তুলে নিয়েছে। মেঘগুলোর তেমন ফাঁকা দরিদ্র চেহারা দেখছি নে। বাবুদের মতো দিব্যি সজল শ্যামল টবো টবো নধর নন্দন ভাব। এখনই বৃষ্টি আরম্ভ হলো বলে হাওয়াটাও সেই রকম ভিজে ভিজে ঠেকছে। এখানে এই মেঘ রৌদ্রে যাওয়া আসা ব্যাপারটা যে কতটা গুরুতর, আকাশের দিকে যে কত লোক হাঁ করে তাকিয়ে আছে তা ঠিক ঠিক কল্পনা করা শক্ত হবে। অন্যতম প্রিয় ঋতু বর্ষার আগমনের আভাসে পদ্মা বটে কবির হৃদয় নেচে উঠল ময়ূরের মতো। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। শতবর্ণের ভাবই উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ, আকুল পরাণ আকাশের চাহিয়া উল্লাসে করে যাচ্ছে রে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। বকুলের জলে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুলে দুলিছে, দোদুলে দুলিছে, দোদুলে দুলিছে। ঝড়কে ঝড়কে ঝরেছে বকুল, আঁচল আকাশে ঘটেছে আকুল। উড়ে আয় আলোক থাকিছে মলক, কামড়ে খুশিরা ফুলেছে। বকুলের জলে বকুল শাখায় দোলায় কি আজি দুলিছে, দোদুলে দুলিছে, দোদুলে দুলিছে, দোদুলে দুলিছে। ঝড়ে ঘন ধারে নব পল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে। তীর চাপে নদী কল কল্লোলে, কল কল্লোলে এলো পল্লীর কাছে রে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে। 1329 সালের শ্রাবণ মাস। কলকাতায় অসংখ্য ব্যস্ততা, নানা অনুষ্ঠানে আর লোকজনের ভিড়ে রবীন্দ্রনাথ অস্থির হয়ে পড়েছে। গাছপালাহীন কলকাতার রুক্ষ পরিবেশ কবির আর ভালো লাগছে না। এরই মধ্যে 1329-এ বর্ষা মঙ্গলের প্রস্তুতি শুরু হয়েছে। রানুকে লিখছেন, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনি। মনে হয় যেন ইট কাঠের একটা প্রকাণ্ড জন্তু আমায় একেবারে গিলে ফেলেছে। কথা হচ্ছে, যে গান শান্তিনিকেতনের মাঠে তৈরি, সেই গান কি কলকাতা শহরের হাটে জমবে? তাই কবি পালিয়ে এসেছেন গ্রাম বাংলার নদীর কূলে। শান্ত পদ্মার বুকে ভেসে রয়েছে পদ্মা বোট। কবির মতো সেও যেন আলস্যে নিমগ্ন। মাঝিরা দাঁড় বাওয়া বন্ধ করেছে ক্ষণিক বিশ্রাম সুখের জন্য। ডেক চেয়ারে বসে কবি চেয়ে রয়েছেন সন্ধ্যার আধারে ঢাকা নিঝুম পশ্চিম আকাশের দিকে। মনের প্রশান্তি প্রকাশ পেয়েছে তার গানে।
আমি কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গগন দ্বারে বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গগন দ্বারে বারে বারে কান পেতে রই। ভ্রমর শেখা হয় বিভাগে নিবৃত্ত নীল পদ্ম লাগে ভ্রমর শেখা হয় বিভাগে নিবৃত্ত নীল পদ্ম লাগে। কোন রাতের পাখি গায়ে কাকে, রাতের পাখি গায়ে কাকে সঙ্গী দিবে অন্ধকারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গগন দ্বারে বারে বারে কান পেতে রই। কে সে মোর, কে বা জানে কিছু তার দেখিয়া ভাব, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় মাইকে কথা রে। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় মাইকে কথা রে। ও সে আমায় জানি পাঠায় বানে, আমায় জানি পাঠায় বানে, গানের তারে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গগন দ্বারে বারে বারে কান পেতে রই। গীতাঞ্জলি পর্ব শেষ করে 1317 সাল থেকে কবি মগ্ন রয়েছেন গীতিমাল্য কাব্য রচনা। 1920 ফাল্গুনে রবীন্দ্রনাথ আবার ফিরে এসেছেন শিলাইদহে, মাত্র 4 দিনের সফরে। কিন্তু তখন তার মনে শুধুই সুরের খেলা। মাত্র 4 দিনে রচনা করলেন 8টি গান, কবিতা। যদি জানতেন আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, কে যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম। কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে, সব যেন মোর বিকিয়েছে, পাইনি তাহার দাম। এই বেদনার ধ্বংসে কোথায় ভাবি জনম ধরে, ভুবন ভরে আছে যেন পাইনি জীবন ভরে। সুখ যারে কয় সকল জনে, বাজাই তারে ক্ষণে ক্ষণে, গভীর সুরে চাইনে চাইনে বাজে অবিশ্রাম। যদি জানতেন আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। আরো একবার
1328 সনের মার্চ মাসে অ্যান্ড্রুজ সাহেবকে সাথী করে রবীন্দ্রনাথ এসেছেন শিলাইদহে। ঠাঁই নিয়েছেন কিউ পদ্মাবতী। ডেক চেয়ারে বসে অলস নয়নে চেয়ে রয়েছেন পশ্চিম আকাশের অস্তাচলের দিকে। মণিমালা গঙ্গোপাধ্যায়কে কবি লিখলেন, পুরনো শিলাইদহে এসে মনটা কেমন ঢিলে হয়ে গেছে। কর্তব্য জগতের বিপুল যে একটা ভারাকর্ষণ ছিল, সেটা ফস করে আমার চারদিক থেকে খসে পড়েছে। গুরুতর দায়িত্ব বলে যে সমস্ত পদার্থকে অত্যন্ত সমীহ করে চলতুম, হঠাৎ তাদের কথা মনে করে হাসি পাচ্ছে। এমন অবস্থায় ছোট্ট যে একটা গান একরত্তি একটু গন্ধ নিয়ে ফুটে উঠল, জীবনের পুরনো বসন্তের একটুখানি ইশারার মতো জিনিস তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসি। পূর্বাচলের পানে তাকাই, ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগে আজ বাজাই, তার লাগে আজ বাজাই বাঁশি। পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসি। পূর্বাচলের পানে তাকাই, যখন একুল যাব ছাড়ি পাড়ের খেয়ায় দেব পাড়ি। যখন একুল যাব ছাড়ি পাড়ের খেয়ায় দেব পাড়ি। ভোর ফাগুনে গানের বোঝা বাঁশির সাথে যাবে ভাসি। পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসি। পূর্বাচলের পানে তাকাই, সে যে আমার বনের গলি রঙিন ফুলে ছিল আঁকা। সেই ফুলের ছিন্ন ডালে চিহ্ন যে তার পড়ল ঢাকা। সেই যে আমার বনের গলি রঙিন ফুলে ছিল আঁকা। সেই ফুলের ছিন্ন ডালে চিহ্ন যে তার পড়ল ঢাকা। মা
পানে তাকায়, ডাক দিয়ে যার সাড়া না পায় তার লাগে আজ বাজায়, তার লাগে আজ বাজায় বাঁশি পূর্বাচলের পানে তাকায়। দূরে আম বাগানে সন্ধ্যের ছায়া পড়ে আসছে এবং আমার ফেরবার মুখে নারকোল গাছগুলির পিছনে আকাশ সোনায় সোনালি হয়ে উঠেছে। পৃথিবী যে কি আশ্চর্য সুন্দরী এবং কি প্রশস্ত প্রাণ এবং গভীরভাবে পরিপূর্ণ তা এইখানে না এলে মনে পড়ে না। যখন সন্ধ্যাবেলা বোটের ওপর চুপ করে বসে থাকি, জল স্তব্ধ থাকে, তীর আবছায়া হয়ে আসে এবং আকাশের প্রান্তে সূর্যাস্তের দীপ্তি ক্রমে ক্রমে ম্লান হয়ে যায়, তখন আমার সর্বাঙ্গে এবং সমস্ত মনের ওপর নিস্তব্ধ নত নেত্র প্রকৃতির কি একটা বৃহৎ উদার বাক্যহীন স্পর্শ অনুভব করি। কি শান্তি, কি স্নেহ, কি মহত্ব, কি অসীম করুণাপূর্ণ বিষাদ। এই লোকনিলয় শস্যক্ষেত্র থেকে ওই নির্জন নক্ষত্র লোক পর্যন্ত একটা স্তম্ভিত হৃদয় রাশিতে আকাশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। আমি তার মধ্যে অবগাহন করে অসীম মানস লোকে একলা বসে থাকি। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য যা আমাদের অনুপ্রাণিত করে তার উত্তর আমরা যথাসময়ে দিয়ে দেব। করোনা মহামারীর কালো দিন আমরা অনেকটাই পেরিয়ে এসেছি। আরো কিছুদিন আমাদের সাবধানে থাকতে হবে। আর ভয় কি? ভয় হতে অভয়দাতা প্রাণের ঠাকুর রবি ঠাকুর তো সঙ্গেই আছেন। সামনেই দীপাবলি, আগাম শুভেচ্ছা জানাই। আবারও বলি, ভালো থাকবেন। শুভরাত্রি।